আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের আড্ডায় আমার সাথে যুক্ত হচ্ছেন ফিনল্যান্ডের ইনসু শহর থেকে সাইফুল ইসলাম ভাই। সাইফুল ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি রসায়ন বিভাগের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি ফিনল্যান্ডের ইনসু শহরের ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মাস্টার্স করছেন। চলুন আমরা তার মুখেই শুনি তার বর্তমান অবস্থা। হুম, ভালো আছেন তো? আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আপনার ওইখানে এখন কয়টা বাজে? আমার এখানে বাজে হচ্ছে আপনার 10:30। ঠিকই দিনের 10:30। সকাল 10:30। আচ্ছা, আমার এখানে হচ্ছে 3:30। আচ্ছা, সাইফুল ভাই, আপনার কাছ থেকে আমি আগে একটু আপনার ওইখানে সিচুয়েশনটা বলেন, ওইখানে কি অবস্থা? আহ, করোনা সিচুয়েশন সম্পর্কে হ্যাঁ জানতে চাচ্ছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, করোনা সিচুয়েশনটা কেমন? ফিনল্যান্ডে এখন টোটাল এফেক্টেড হচ্ছে 6,793 জন, আমি লাস্ট যেটা আপডেট দেখলাম। আচ্ছা আচ্ছা। গতকালকে যে আক্রান্ত সংখ্যা হচ্ছে আপনার 50 জন। কালকে মৃত্যুবরণ করছে আপনার 2 জন। টোটাল ডেথ নাম্বার হচ্ছে আপনার 306 জন। এখানে ডেথ রেটটা কম। আচ্ছা আর আচ্ছা। এখানে এফেক্টেড কেসও কম, কারণ এখানে টোটাল জনসংখ্যা তো ফিনল্যান্ডে খুবই কম, এটা আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ। এখানে টোটাল জনসংখ্যা হচ্ছে 55,43,000 মতো জনসংখ্যা। আর আমি যে সিটিতে থাকি, জি। এই সিটিতে জনসংখ্যা খুবই কম, মাত্র 75,000 জনসংখ্যা। তো এখানে যে সোশ্যাল ডিস্টেন্সটা আমরা বাংলাদেশে বা অন্য দেশে যে সোশ্যাল ডিস্টেন্সটা গভর্নমেন্টকে বলে করতে হচ্ছে, কিন্তু এখানে এটা না করলেও চলে, কারণ জনসংখ্যা খুবই কম। আচ্ছা এখানে আচ্ছা মানুষ দেখা যায় মূলত আপনাকে যখন আপনি শপিং মলে যাচ্ছেন বা সুপার শপে যাচ্ছেন, তখন দেখা হয় মানুষের আচ্ছা সাথে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আমি সরি, আমি আগে একটা জিনিস জিজ্ঞেস করা হচ্ছিল। আপনি থাকেন হচ্ছে ফিনল্যান্ডের কোন শহরে? ইয়নসু শহরে, ইয়নসুতে। ইয়নসু। হ্যাঁ, ইয়নসু। ইয়নসু, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইখানে আপনার ওয়েদারটা সবসময় কেমন থাকে? এটা কি সবসময় কোল্ড, ঠান্ডা থাকে নাকি? এখন তো উইন্টার শেষের দিকে, এখন একটু টেম্পারেচার ভালো। আজকে আমি যে টেম্পারেচার দেখলাম, টেম্পারেচার 8 দেখা যাচ্ছে, এখন খুব সানি, খুব সুন্দর ওয়েদার আজকে। 8 ডিগ্রি সেলসিয়াসকে আপনার ভালো বলতেছেন মানে? আমার দেখা মতে ভালো আর কি, বুঝলেন? আচ্ছা আচ্ছা। এখানে তো এমনি। আমি আসার পরে মাইনাস পাইছি, বড় স্নো পড়ছে সবসময়। তবে আজকে আচ্ছা খুবই সুন্দর একটা ওয়েদার। আচ্ছা আচ্ছা। সকালে আপনার এই 8 ডিগ্রি, আপনার সামারে কয় মাস থাকে, এবং সামারে টেম্পারেচার হাইস্ট কত উঠে? এই তো 75, সরি 75 না, 25, 26 এরকমের মধ্যে ভেরিয়েশন করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনি এইখানে কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন? আমি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে আছি। ইস্টার্ন ফিনল্যান্ড। আচ্ছা, এখানে আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করতেছেন না? হ্যাঁ, কেমিস্ট্রিতে মাস্টার্স করতেছি। আচ্ছা, এই সিচুয়েশনে আপনাদের যে লকডাউন সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে আপনাদের ল্যাবের আসা যাওয়া বা ল্যাবের নিয়ম কানুন গুলো কি? আহ, আসলে তো এখানে অনেক ধরনের রিসার্চ হয়। কিছু রিসার্চ আছে আপনার কেমিক্যাল বেস, আর কিছু তো কম্পিটিশনাল কেমিস্ট্রি, যেটা আপনি বাসায় বসে করতে পারবেন। জি জি। তো এই অর্গানিক ব্রাঞ্চের যে ল্যাব ফেসিলিটিস, এই ল্যাবগুলা আপনাকে তো সরাসরি ল্যাবে গিয়ে করতে হবে, কারণ যেহেতু কেমিক্যালস এর ব্যবহার। হ্যাঁ হ্যাঁ। আপনি কম্পিউটার অ্যাক্সেস থাকলেও পারবেন। সেই ক্ষেত্রে আপাতত সব ধরনের যে রিসার্চার আছে বা মাস্টার্স স্টুডেন্ট আছে, সব ধরনের ল্যাবের যে কাজ সব অফ। আচ্ছা as far আচ্ছা। as আমি যতটুকু জানি সবকিছু off। তবে আমার ফ্রেন্ডের এখানে যারা আছে, যারা বাইরে ইউনিভার্সিটিতে রিসার্চ করতেছে বা কম্পিউটেশনাল কেমিস্ট্রির উপর আছে, তারা তো বাসায় বসে কাজ করতেছে। বাসায় বসে কাজ করতে তাদের সেই অ্যাক্সেসটা আছে। কিন্তু যে কেমিক্যাল বেসিস যে ল্যাবগুলা, সেগুলো আসলে ক্লোজ, এখানে কাজ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই যে কাজ করা বন্ধ, কতদিন বন্ধ? আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়েছে আপনার মার্চের 16 তারিখ থেকে। 16 মার্চ থেকে আমাদের ইউনিভার্সিটি ক্লোজ, এবং সব ধরনের কার্যক্রম ক্লোজ ছিল। অনলাইন এক্সাম গুলা ছিল,
কোনো কোর্স টুস কন্টিনিউ করে নাই তারা, তবে ক্লাসও হয় নাই। তবে আমরা যখন এই ক্লাস শেষ করে তখন এই ঘোষণা আসছিল ফিনল্যান্ড গভর্নমেন্ট থেকে সব ধরনের কার্যক্রম। তো আমাদের এক্সাম গুলো অনলাইনে হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অনলাইনে হয়ে গেছিল। আচ্ছা ধরেন এইসব ক্ষেত্রে 1 মাস আপনাদের ঘরে বসে থাকতে প্রফেসরের ফান্ডের ব্যাপারে কিছু বলছে? ফান্ড এটা কোনো ইফেক্ট ফেলতেছে বা ফেলবে যদি আরো 1 মাস বসে থাকতে হয় ঘরে? সেই ক্ষেত্রে কোনো ফান্ড, কারণ আপনি তো কোনো কাজ, যেহেতু আমাদের কেমিস্ট্রি ল্যাব গুলা সবসময় আমরা ল্যাবে গিয়েই কাজ করি, ইন পার্সন রিসার্চ করি, তাই না? ওয়েট ল্যাবে কাজ করি বা সিনথেসিস ল্যাবে কাজ করা হয়। সেসব ক্ষেত্রে তো আমাদের দেখা যাচ্ছে যে কাজ না করলে ডাটা প্রডিউস হবে না। সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা, রিসার্চ তো কন্টিনিউ হবে না। ফান্ডিং এর আপনার ওইখানে কেমন, এরকম কোনো সমস্যা হয়েছে যে এই কারণে ফান্ড পজ হইতে পারে বা বন্ধ হইতে পারে বা কোনো রিস্ক আছে কিনা? আমি আপনাকে যদি বলি, আমরা যখন এগ্রিমেন্ট করে জিনিসগুলো সাইন করি ইলেকট্রনিক ব্যাপারে ফাটা ইউনিভার্সিটিতে, তখন এখানে একটা এগ্রিমেন্ট ছিল যে আমাদের 2 বছরের জন্য আমাদেরকে ফান্ডটা দেওয়া হবে। যেহেতু করোনা সিচুয়েশন, আপনার ইউনিভার্সিটি আজকে প্রায় 2 মাসের চেয়ে বেশি বন্ধ। আমরা তো ফান্ড পাইছি কন্টিনিউ পাইছি, আমাদের ফান্ড কন্টিনিউ করছে। এখন ইউনিভার্সিটিকে এই পর্যন্ত কোনো ধরনের মেল পাইনি ফান্ডের ব্যাপারে, যে ফান্ড অফ হবে বা এরকম সমস্যা হবে, এরকম কোনো মেল পাইনি। তো আই হোপ আমরা ফান্ড পাবো আচ্ছা 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 কন্টিনিউ। আচ্ছা। এই আপনার এই শহরটার উচ্চারণের স্পেল করলে দেখা যাচ্ছে কি জো ইনসু দেখাচ্ছে, বাট আপনার বলার সময় ইনসু বলেন না? হ্যাঁ হ্যাঁ। ফিনল্যান্ডিরা, ফিনিশ যারা আছে তারা এই জেকে উজ্জ্ব রাখে, এরা ই হিসেবে উচ্চারণ করে। আচ্ছা 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 আচ্ছা। আপনি এরকম তো অনেক এখানে, ওয়ার্ড আছে, আচ্ছা 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 অনেক ওয়ার্ড আছে জেকে উজ্জ্ব রাখে বা ই হিসেবে উচ্চারণ করে। আচ্ছা। এইখানেও তো আমাদের এইখানে ক্যালিফোর্নিয়াতে একটা শহর আছে, উচ্চারণ হচ্ছে লা জোলা। হুম, তো ওরা লা হোয়া বলে, লা হোয়া। এটা একটা স্প্যানিশ প্রনাউন্সিয়েশন, এই যে এটাকে ওরা ইয়ে ই হিসাবে ইউজ করে আর কি, ওরকম মনে হয় আর কি। আচ্ছা আপনি তো হ্যাঁ, এখানে, হ্যাঁ হ্যাঁ বলেন। ফিনল্যান্ডে ফিনিশাররা কিছু কিছু ওয়ার্ড এদের মতো করে উচ্চারণ করে, যেমন ডাব্লিউ কে বি হিসেবে উচ্চারণ করে, এরা জে কে ই হিসেবে উচ্চারণ করে। জানে কেন এভাবে করে। আমরা যখন বাংলাদেশে ছিলাম বা এখনো হ্যাঁ চান্স হ্যাঁ হ্যাঁ। পাইছি ডকুমেন্টস লাগাইছে, আমরা তখন জোনস হিসাবে স্পেলিং করতাম এটাকে, কিন্তু পরবর্তী যখন এখানে আসে আসলে এটা রং, এটা হচ্ছে হুম। ইউনস। আচ্ছা আপনি তো এখানে ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছেন, তাই না? কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রিতে। আপনি কি নিয়ে কাজ করতেছেন এখানে? এখানে যদিও বা অর্গানিক কেমিস্ট্রি, এখানে আসলে এরা অনেক ধরনের সাবজেক্ট পড়ায়। এটা 120 ক্রেডিটের একটা ইন্টারন্যাশনাল কোর্স, ইন্টারন্যাশনাল রিসার্চ প্রোগ্রাম। এটা এখানে প্রায় 78 ক্রেডিট আপনাকে থিওরিটিক্যাল ক্রেডিট কমপ্লিট করতে হবে। এই 78 থিওরিটিক্যাল ক্রেডিটের মধ্যে অনেক ধরনের সাবজেক্ট পড়ায়, আচ্ছা আচ্ছা। যেগুলো আমরা বাংলাদেশে দেখি নাই, বাংলাদেশে পড়ি নাই, বাংলাদেশে সিলেবাস আমরা পাই নাই। যদিও হুম আমরা 4 বছরের অনার্স কোর্স করছি, 160 ক্রেডিট কমপ্লিট করছি আমরা ফুল ইয়ারে, কিন্তু আমরা ওই সাবজেক্ট গুলা পাই না, ওই রিলেটেড পড়াশোনা খুবই কম পাইছি। তবে এখানে একটা এসে এই প্রোগ্রামে একটু টাফ হয় যে প্রথম দিকে, কারণ আমরা তো অনেক বিশাল বিশাল পড়াশোনা করছি, কিন্তু এখানে পড়াশোনা আছে কিন্তু আপনাকে বুঝতে হবে। এই প্রথম দিকে এই প্রবলেমটা হয়, আসলে ঠিক হয়ে যায় পরবর্তীতে। তো এই আর কি। আমি যে অর্গানিক কেমিস্ট্রির যে রিসার্চ, যে আমার থিসিসের যে টপিক, সেই টপিকটা হচ্ছে সুবেরেনিক ফ্যাটি অ্যাসিড এন্ড দেয়ার টেকনোকেমিক্যাল অ্যাপ্লিকেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি কোনো অ্যাসিডের কোনো আপনার কোনো সিনথেসিস ইনভলভ নাকি? এটার কোনো ডেরিভেটিভ বা কনজুগেট সিনথেসিস করতেছেন এরকম কিছু, নাকি ডিরেক্টলি অ্যাপ্লিকেশন নিয়েই কাজ করতেছেন? একটা সিনথেসিস আছে, তবে এই অ্যাসিডটা বেসিক্যালি পাওয়া যায় আপনার ওই উদ্ভিদে পাওয়া যায়, বিশেষ করে এখানে আচ্ছা এটা আচ্ছা। সব জায়গায় পাওয়া যায় না এই উদ্ভিদটা। এটা ন্যাচারাল কিছু প্রোডাক্ট, কিছু হ্যাঁ। স্পেসিস আছে, যেমন বেটুলা পেন্ডুলা নামে একটা স্পেসিস আছে, উদ্ভিদ আছে, ওখানে পাওয়া যায়। তারপর কুইক সুপার নামে একটা উদ্ভিদ আছে, ওইখানে আচ্ছা আপনার আউটার সাইডে পাওয়া যায়, সব স্পেসিস পাওয়া যায়।
তো বুঝছি বুঝছি ওইখান আচ্ছা থেকে মূলত এটা সিনথেসিস করা হয়। আচ্ছা 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 এই এই আপনারা তো এটা তো একটা ন্যাচারাল প্রোডাক্ট, তো এই ন্যাচারাল প্রোডাক্টটা আপনারা কালেকশন করেন কোথা থেকে? এটা কি আগেই ধরেন অনেকগুলো কালেক্ট অনেক পরিমাণ কালেক্ট করা আছে, নাকি আপনাদের কাজের সময় এটা কালেক্ট করতে হয়? আমি যতদূর জানি এটা ল্যাবে কালেক্ট করা থাকে, আমরা সেখান থেকেই সিনথেসিস করব। আচ্ছা আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? এটার আসলে হিউজ অ্যাপ্লিকেশন আছে এই সুপারনিক প্রোটিয়াসে, হিউজ অ্যাপ্লিকেশন, ভাস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার যেটা একদম সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটার অ্যাপ্লিকেশন, বায়োপলিমার হিসেবে এটা ব্যবহার করা হয়। তারপর আপনার এডিশনাল ফিডস্টক হিসেবে এটা ব্যবহার করা হয়। আচ্ছা 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 আচ্ছা, আপনি কি নিয়ে স্পেসিফিকলি কি নিয়ে কাজ করতেছেন, মানে এটার অ্যাপ্লিকেশন আমার যদি বলেন। সুপারভাইজার যখন আমার সাথে মিটিং করে বা আমাকে এই টপিকে দিয়ে গিয়ে করার জন্য বলে, তখন সে বলল তুমি বেসিক্যালি বায়োপলিমার এবং ফার্মাসিউটিক্যাল যে অ্যাপ্লিকেশন আছে এগুলো নিয়ে কাজ করো। আমার মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে এটাই, যে বায়োপলিমার্স এবং ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশনের এটা, আচ্ছা 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 ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যে ইউজ। আচ্ছা, আপনি তো বাংলাদেশে বাংলাদেশের চিটাগাং ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে অনার্স এবং মাস্টার্স করেন না? আচ্ছা আচ্ছা, অনার্স মাস্টার্স কবে কমপ্লিট করছেন আপনি বাংলাদেশে? আমার সেকশন ছিল 10-11 সেশন ছিল ইউনিভার্সিটিতে। অনার্সের সেশন? হ্যাঁ। অনার্সের সেশন 10-11 ছিল। তো আমার শেষ করতে একটু লেট হয়েছে, কারণ আমাদের ইউনিভার্সিটিতে আমরা শেষের দিকে একটু সেশন জটে পড়েছি। কয় বছর লেট সেশন হয়েছে? জটে প্রায় বছর খানেকের চেয়ে তো বেশি, আচ্ছা আচ্ছা বছর খানেক। এই সেশন জটের কারণে আমাদের একটু লেট হয়েছে। আবার মাস্টার্স আমরা খুব দ্রুত করতে পারছিলাম, মাস্টার্স করছি। আচ্ছা, আপনার ইয়ে ভিডিওটা আপনার শুধু মাথাটা দেখা যাচ্ছে একটু উপর একটু হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, বলেন, মাস্টার্স এর কথা বলছিলেন। মাস্টার্সটা খুব দ্রুত হয়েছে। মাস্টার্সটা আমাদের 9 মান্থ অথবা 10 মান্থের মধ্যে আমাদের কমপ্লিট করে দিয়েছিল আমাদের ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, তো উম, আপনি আপনি ওইখানে কি নিয়ে কাজ করছিলেন মাস্টার্সে? থিসিস করছিলেন বাংলাদেশে? না, আমি নন থিসিসে ছিলাম। আচ্ছা আমার ওই থিসিসের সুযোগটা হয় না, বা আমার যদি বা সুযোগ ছিল আমি করি না আসলে। আমার থিসিসটা আমি করি না। পরবর্তী দেখলাম যে আসলে থিসিসটা করা উচিত ছিল। যখন আমি বাইরে অ্যাপ্লিকেশন করার জন্য প্রিপেয়ার, আমি চিন্তা ভাবনা করি, যখন আমি মোটিভেশন লেটার নিয়ে প্রিপারেশন নিই, দেখা যায় যে আসলে থিসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, পাবলিকেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি আচ্ছা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি আবার এই জিনিসটাতে আসবো। আপনি একটু বলেন তো, আপনি ফিনল্যান্ডে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন, আহ, আপনি কি কেন মনে হলো যে আপনি ফিনল্যান্ডে আসবেন এবং ফিনল্যান্ডে এসে আপনি এই মাস্টার্স করবেন, থিসিস করবেন? আপনার কেন মনে হলো আর কি? বাংলাদেশে তো অনেক চাকরি বাকরি আছে, বাংলাদেশে তো অনেক কেমিস্ট্রি স্টুডেন্টরা পাশ করে অনেক ভালো চাকরি করতেছে। আপনি আপনার কেন মনে হলো যে আপনাকে ফিনল্যান্ডে এসে এখানে ঠান্ডার দেশে এত এত বড় একটা দিন, যেটা শুরু হয় হচ্ছে সেহরি খান হচ্ছে কয়টায়? 2টায়, হ্যাঁ হ্যাঁ রাতে 2টায়, আর ইফতার করেন হচ্ছে রাতে 10টায়, মানে আর রাতটা কত ছোট, তাই না? হ্যাঁ তো এত হ্যাঁ। বড় একটা দিনের শহরে আপনারা আসতে হবে, আপনি কেন এই জিনিসটা আপনার মাথায় আসছে বলো? আসলে যখন আমি বাংলাদেশে থাকি তখন তো আমি এই ফিনল্যান্ডের এই সম্পর্কে জানতাম না, বুঝলেন না? আচ্ছা আচ্ছা ফিনল্যান্ডের ওয়েদার সম্পর্কে আমি জানতাম না, বা সুইডেনের ওয়েদার সম্পর্কে আমি জানতাম না। তো এখানে যে সে আসলে এই বাস্তবতাটা ফেস করতেছে, বুঝলেন না? হ্যাঁ এটা হ্যাঁ আসলে আমি জানতাম না রিয়েলি। তবে এটা জানতাম যে ফিনল্যান্ড খুবই ঠান্ডা দেশ, নর্ডিক কান্ট্রি, যে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক এগুলা খুবই আসলে ঠান্ডা দেশ। তবে যে এত ঠান্ডা সেটা হ্যাঁ। আমি বাংলাদেশে থাকতে ফিল করি না। আসলে আমাদের দেশ থেকে অনেক কিছুই মনে হয় যে বাহিরে আসলে খুব শান্তি, খুব আরাম, তাই না? এরকম একটা চিন্তা হ্যাঁ, ভাবনা থেকে মূলত অনেকে আসলে আহ, উম, বাহিরে বেসিক্যালি আসে। একদম এক্সাক্ট পয়েন্ট হচ্ছে যে আসলে এই দেশে কিছু নাই, আমাকে বাইরে যেতে হবে। ওইটাই কারণে আমরা আসি। আসলে নিজের দেশেই শান্তি। এখানে এসে বোঝা যায় আসলে নিজের দেশের শান্তি। তবে শান্তি এখানে আসুই, যে এখানে কোনো ঝামেলা নাই, এখানে অপরচুনিটি বেশি, ওইটাই, আচ্ছা ওই আচ্ছা শান্তিটা। হুম। আচ্ছা, এবার আপনি বলেন তো, আপনি চিটাগাং থেকে এই ফিনল্যান্ডে যখন অ্যাপ্লাই করছেন, এই প্রসেস গুলা সম্পর্কে আপনি কিভাবে জানছেন যে স্পেসিফিকলি ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন? কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে আপনি প্রফেসরের সাথে যোগাযোগ করছেন, কিভাবে আপনি
এই জিনিসটা নিয়ে এই যে গবেষণা করবেন, কিভাবে আপনি এগুলা সিলেক্ট করছেন, এই প্রসেসটা কি ছিল আপনার? প্রসেসটা বলার আগে আগে আমি আপনাকে বলি, আমরা সব সময় যে প্রবলেমগুলো ফেস করি, আমাকে আসলে কি কি ডকুমেন্টস লাগবে, যে জি। আমি একটা বাইরে আসবো বা বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, যে যে প্রবলেমগুলো আমিও ফেস করছি বা এখন যারা আমাকে নক করে তারা ফেস করে, যে কি কি ডকুমেন্টস লাগবে আমার আসলে, এই যে আমি বাইরে আসতে চাইলে বা বাইরে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইলে আমার কি কি ডকুমেন্টস লাগবে, সেই কথাগুলো যদি আমি বললি, প্রথমে প্রথমে আমার যে 4 ইয়ার্স অনার্স তার একটা সার্টিফিকেট লাগবে। এই হুম হুম। আমাদের তো ইউনিভার্সিটির 2 ধরনের সার্টিফিকেট, একটা হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট আর একটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। আচ্ছা, তো হ্যাঁ। এখানে প্রভিশনাল সার্টিফিকেট দিয়েই চলে। আমার মনে হয় পৃথিবীর সব দেশেই চলে। আমি তো বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে আবেদন করছি এবং হ্যাঁ প্রভিশনাল হ্যাঁ। সার্টিফিকেট দিয়ে করছি। তারপর হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, যেটা আচ্ছা আমাদের আচ্ছা। 4 বছরের যেটা একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অনেকে আমাদের ইয়ারলি যেটা একটা ট্রান্সক্রিপ্ট দেয় সেটাই মনে করে, আসলে সেটা নয়। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে আপনার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং থেকে 4 ইয়ার্স এর কম্বাইন একটা ট্রান্সক্রিপ্ট দিবে, ওইটা অ্যাটেস্টেড করে নিতে হবে। তবে ইউনিভার্সিটি বেরি করে কেউ আপনার অ্যাটাস্টেড চায়, যে অ্যাটাস্টেড শুধু ইউনিভার্সিটি থেকে করলে হয়, যেটাকে আমরা ভেরিফিকেশন বলি বা ভেরিফাইড কপি বলি। আর একটা হচ্ছে অ্যাটাস্টেড, যেটা আমাকে ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে করতে হয়। তারপর আপনার গিয়ে লাগে 2টা রিকমেন্ডেশন লেটার লাগবে আপনার ইউনিভার্সিটি প্রফেসরের, তারপর একটা ইউরোপাস সিভি লাগবে। তবে রিকমেন্ডেশন লেটারে কি 2 লাগবে? ধরনের হয়। আরেকটা কি বললেন, লাস্টেরটা? ইউরোপাস সিভি, এইটা কি? এটা একটা সিভি, একটা সিভি যেটা আমরা চাকরির জন্য ও আচ্ছা আচ্ছা, রেডি সিভি। করি। সিভিটা হচ্ছে ওই যে ইউরোপাস লাগাইছেন, এটা মানে কি? এই শব্দটা কি শুনি নাই। এটা কি আপনার ইউরোপিয়ান সিস্টেমে সিভিটা লিখতে হবে? আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা ফরম্যাট। গতানুগতিক আমরা যে কোনো যে সুন্দর, আমরা সাধারণত অন্যান্য দেশে অ্যাপ্লাই করার সময় একটা সুন্দর ফরম্যাট ইউজ করি, এটা যেই কোনো ফরম্যাটই হইতে পারে, জাস্ট একটা নাইস একটা ফরম্যাট ইউজ করি সিভিতে। আপনাদের ক্ষেত্রে আপনার ওই কি বলে, পাস সিভি, ইউরোপাস সিভি, মানে ইউরোপাস ওদের একটা স্পেসিফিক ফরম্যাট আছে। আচ্ছা আচ্ছা, খুবই। ফরম্যাট আছে, এটা অনলাইনে পাওয়া যায়, অনলাইনে অ্যাভেলেবল, আচ্ছা আচ্ছা আচ্ছা, অনলাইনে এইটা অ্যাভেলেবল। নতুন নতুন শুনলাম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপর? তারপর ওই রিকমেন্ডেশন লেটারটা ভেরিয়েশন করে, বলতে দেশভিত্তিক ভেরিয়েশন করে, যে আমি যে ইউনিভার্সিটিতে আসছি এই ফরম্যাটে তারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দেয়, যখন অ্যাপ্লিকেশন পোর্টালে আপনার অ্যাপ্লিকেশন ওপেন হয় তখন এরা দিয়ে দেয়। তো আপনার মতো করে লিখে আপনাকে ইউনিভার্সিটির রিসার্চ থেকে অ্যাটেস্টেড করতে হবে। আচ্ছা তো আচ্ছা তো এটা আপলোড করা যায় অথবা পাঠানো যায়। আচ্ছা আচ্ছা, এই ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশনটা ওরা একটা ফরম্যাট দিয়ে দেয়, হ্যাঁ তারপরে হ্যাঁ সেইটা আপনি নিয়ে আপনার প্রফেসর ওটাকে ফিল আপ করে অ্যাটেস্টেড করে না, আপনাকে দিয়ে দিলে আপনি পরে ওইখানে আপলোড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই অথবা ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রে এটা কিন্তু একটু ডিফারেন্ট আমার আমেরিকার তুলনায়। আমেরিকাতে কিন্তু স্টুডেন্টের হাতে রিকমেন্ডেশন লেটারটা ওরা ওরা এটা করে না। এরা হচ্ছে ডিরেক্টলি প্রফেসরে দিবে, ইউনিভার্সিটিতে রিসিভ হবে, এই ফাঁকে স্টুডেন্টে দেখে নাই কিন্তু এটা, স্টুডেন্টে কিন্তু দেখে না, স্টুডেন্টের হাতে কিন্তু হ্যাঁ। এটা আসে না। আচ্ছা আমি বলি, সেটার ক্ষেত্রে আমিও এই জিনিসটা ফেস করছি। এটার আমি যখন এই রিকমেন্ডেশন লেটার লিখে আমার স্যারের কাছে যাই, তখন বলে, উনি যখন অ্যাটেস্টেড করে দিচ্ছে উনি আমাকে এটা দেখাই নাই, বলে যে এটা তো আমার দায়িত্ব, আমিই পাঠাবো। তো হ্যাঁ হ্যাঁ। আমি স্যারকে বললাম যে স্যার, হ্যাঁ আপনি পাঠাতে পারবেন, তবে এরা সিস্টেমটা একটু চেঞ্জ করছে এবারে, যে আমি আসার আগে এটা পাঠানো হতো, তো এখন ওই পাঠানোর সিস্টেমটা বাদ দিচ্ছে, এখন আমি ইলেকট্রনিক্যালি এটা আপলোড করতে পারবো। আচ্ছা 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 সেই ক্ষেত্রে আমার এটা দেখার সুযোগ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, আপনার তাইলে রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে আপনি মাস্টার্স করা, এখানে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করার আগে যে জিনিসগুলো আপনার রেডি থাকতে হবে সেটা হচ্ছে আপনার অনার্স এর সার্টিফিকেট। অ্যাটেস্টেড লাগবে এটা, হ্যাঁ। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ও, এডুকেশন মিনিস্ট্রি। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অ্যাটেস্টেড, তার মানে ইটস ভেরি ডিফিকাল্ট কিন্তু মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অ্যাটেস্টেড করাইতে, ওদের তারপর থেকে অ্যাড করাইতে বাংলাদেশে অনেক মিনিস্ট্রি, সময় সাপেক্ষ হবে, অনেক জটিল ব্যাপার, হ্যাঁ অনেক দৌড়ঝাঁপ করাইতে হয়। হ্যাঁ, প্রথমে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে যেটা অ্যাটেস্টেড করতে হবে, এন্ড দেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, ও, দুই জায়গা থেকে। দুই জায়গা থেকেই করতে হবে অ্যাটেস্টেডটা। আচ্ছা, এটা একটা জটিল ধাপ আর কি, এটা সাধারণত আমরা আহ,
অনেক আমলাতান্ত্রিক জটিলতার মতো আছে। আপনার সহজে মনে হয় এটা অর্জন করা একটু এটা। একটু একটু টাইম লাগে, 2 দিন লাগে, 2 দিন লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে রিকমেন্ডেশন লেটার, ওই যেটা বললেন। তারপরে হ্যাঁ হ্যাঁ, আহ, আহ, এটা এখানে স্টেটমেন্ট অফ পারপাস জাতীয় কিছু আছে, কোনো এসে লিখতে হয় যে এখানে। অবশ্যই, অবশ্যই আছে স্টেটমেন্ট অফ পারপাস। এটাই হচ্ছে আপনার বেসিক জিনিস, যে আচ্ছা আপনি এডমিশন আপনার ফান্ড হবে কিনা, এটা টোটালি ডিপেন্ড করে স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে আমরা এসওপি বলি। আচ্ছা 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 এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা এটা যত বেশি ভালো হবে তার ফান্ডিং তার ব্যাপারটা ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা। তো আরেকটা জিনিস হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কি আপনার আইএলস এ কেমন, আইএলস বা টোয়েফেল এ কেমন ইয়ে লাগে? এটা হচ্ছে মিনিমাম 6, মিনিমাম 6। মিনিমাম 6। মিনিমাম 6, আচ্ছা তবে যত ভালো স্কুল করা যায় তত আপনি ফান্ডিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়। আমরা এখানে দেখতেছি আমাদের সাথে তো অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে। হ্যাঁ, এটাতে যদি আপনার আইএলটিএস এর রেজাল্টটা যদি ভালো হয় তাহলে খুবই ভালো। আচ্ছা আচ্ছা, মানে আইএলস যদি 7 হয় হুম, বা তার উপর, তাইলে ফান্ডিং হওয়ার চান্সটা সব আরো বেশি আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তবে আপনারা যখন অ্যাপ্লাই করেন, আপনারা কি ফান্ডিং সহ অ্যাপ্লাই করেন নাকি অটোমেটিকলি যারা স্টুডেন্ট অ্যাপ্লাই করে তাদের জন্য ফান্ডটা ওরা ফান্ডের উপরে বেস করে অ্যাডমিশন হয়, মানে কিভাবে ফান্ডটা হয় আর কি? হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশনের উপরে আপনার ফান্ডিংটা বেসিস করা। ফান্ডিং এর জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন নেই, আচ্ছা একসাথে একই অ্যাপ্লিকেশনে সবকিছু লিখে। আচ্ছা 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 হুম। তবে এবারে তো নাইম ভাই, এবার তো অনেক ধরনের সিস্টেম আসলে চেঞ্জ হয়ে গেছে। আগে তো আপনার যারা গিয়ে বাইরে থেকে আসতো তাদেরকে ফুল ফান্ডেড এবং পার্শিয়াল ফান্ডেড এরা দিত, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এইবার থেকে তারা কিছু চেঞ্জ করছে আমার ইউনিভার্সিটিতে। চেঞ্জ বলতে এরকম, তারা সব স্টুডেন্টকে 80% দিবে, আচ্ছা আচ্ছা 80% দিবে। এখন ফান্ডটাও কমাই দিচ্ছে, এটা 420 ইউরো করে দিচ্ছে, আমরা 620 ইউরো করে পেতাম, এটা এখন আচ্ছা কমাই আচ্ছা, দিচ্ছে 620 তো ইউরো করে পাইতেন হচ্ছে পার মান্থ? পার মান্থ। আচ্ছা, এখন এটা খুবই কমাই দিয়েছে, মানে 720 করে দিচ্ছে, ওহো, 720 ইউরো। আচ্ছা, তাহলে আপনাদের এই লিভিং কস্টটা 420 ইউরো দিয়ে পার মান্থ আপনারা এটা ইয়ে করতে পারেন, এফোর্ড করতে পারেন ওইখানে থাকা খাওয়া? না, আমরা তো 620 করে পাচ্ছি এখন। এখন যারা নতুন স্টুডেন্ট আসবে, নিউ কামার আসবে, তারা কিন্তু 420-এই পাবে যদি তারা ফান্ডিং পায়। আচ্ছা আচ্ছা, 620-এ আপনি এখানে কেমন খরচ, খাওয়া দাওয়া, বাসা ভাড়া, তারপরে আরো অনেক কিছু আছে না, অনেক খরচ আছে না, খরচগুলো কেমন একটু বলেন তো, কত টাকা খরচ করতে পারেন, কত টাকা সেভ করতে পারেন, বা আদৌ কোনো সেভের সুযোগ আছে? এখানে যদি আমি খরচের কথা বলি আপনাকে, এখানে আমি যে এরিয়া থাকি, যে এরিয়াতে, এটা হচ্ছে নলিয়াকান্দি। নলিয়াকান্দি এরিয়াতে আপনার বাসা ভাড়াটা একটু বেশি। নলিয়াকান্দি, এটা তো বাংলাদেশি নাম শোনা যাচ্ছে। নয়, বাংলাদেশের নাম নয়। এটা এমনি এরিয়াটা হচ্ছে নলিয়াকা এরিয়া, তবে আমি হ্যাঁ যে এরিয়া থাকি এটা নলিয়াকান্দি। হ্যাঁ তবে হ্যাঁ, এখানে একটু বাসা ভাড়া বেশি, বাসা ভাড়া হচ্ছে 220 ইউরো। তারপর আপনার এখানে উইন্টারে আপনার সাইকেল চালাটা খুবই টাফ, আচ্ছা কারণ আচ্ছা, হ্যাঁ আপনাকে বাসেই চলাফেরা করতে হবে। উইন্টারে এত বেশি স্নো থাকে যে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা আচ্ছা তো এই আপনার বাস ভাড়া হচ্ছে পার মান্থ 50 ইউরো। তারপর আপনার ইন্টারনেট বিল আছে, ইন্টারনেট বিল বিভিন্ন ধরনের প্যাকেজ আছে এখানে, মান্থলি, বাই মান্থলি, কোয়ার্টারলি প্যাকেজ আছে। তো এই মান্থলি যেটা, সেটা একটু স্পিডি এবং এটা একটু এক্সপেন্সিভ, এটা 19 ইউরো করে পড়ে। কস্ট আছে। তারপর খাবার দাবারের একটা ব্যাপার আছে, যদি আপনি খাবার দাবারের কথা বলি, এভারেজ 90 ইউরোর মতো যায়। আচ্ছা, পার মান্থ। তো এই দেখা যায় সব মিলিয়ে আসলে তেমন একটা সেভিংস হয় না। মানে একবারই পেটে ভাতে আর কি, হ্যাঁ, মোটামুটি। একবার তবে পুরোটাই সুন্দর করে খরচ। চলা যায়, তবে সুন্দর করে চলা যায়। আচ্ছা 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 100-150-এর চেয়ে আপনার বেশি সেভ আপনি করতে পারবেন না। আচ্ছা, ওইখানে খাওয়া দাওয়ার সিস্টেম কি, খাওয়া দাওয়ার রান্না বান্না আপনাদের এখানে হালাল খাওয়া দাওয়ার আছে, মিট? এখানে যে লিডল, লিডল তো শুনছেন মনে হয় আপনি। লিডল না, আমি শুনি না, এটা কি মিট শপ নাকি কি? এটা হচ্ছে সুপার শপ। সুপার শপ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
ওইখানে কিছু হালাল শপ পাওয়া যায়। আর মুসলিমদের জন্য এখানে সিটি সেন্টার একটা ইয়নসুর যে মেইন সিটিতে একটা হালাল মার্কেট আছে, হালাল মার্কেট পাওয়া যায়। বা আরেকটা অপশন আছে এখানে মুসলিমদের জন্য বা সবার জন্য, দেশি বাজার নামে একটা গিয়ে আছে, ওইখানে যদি অনলাইনে অর্ডার করে আপনাকে হালাল খাবার দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনি কি রান্না বান্না করেন? নিজেই রান্না বান্না করেন? হ্যাঁ, নিজে রান্না বান্না করি। তো একদিনে তো সাধারণত ল্যাবে যারা, বিশেষ করে যারা সিনথেসিস ল্যাবে কাজ করে, তারা কিন্তু তাদের লাইফটা কিন্তু একটু কাইন্ড অফ হেল, হেল না ঠিক মানে বলা ঠিক, মানে খুবই এক্সস্টেড হয়ে থাকে সবসময়, কারণ ওই ল্যাবে সিনথেসিস অনেক কাজ আছে, ওয়ার্ক আওয়ারে শেষ হয় না, ওয়ার্ক অফ অফ আওয়ারে করতে হয়। তো আপনার ওইসব কাজে, ল্যাবের কাজ ফেলে রান্না বান্না আপনি কতটুকু ভালো করতে পারেন? কতদিনে কতবার রান্না করেন? বলতে গেলে আমরা তো আসলে প্রতিদিন রান্না করা তো খুবই টাফ, হ্যাঁ হ্যাঁ। খুবই টাফ। তো আমি কি করি পার্সোনালি, যে একদিন রান্না করলে 2 দিন বা 3 দিন করে খাই। আচ্ছা আচ্ছা। মিনিমাম ওইভাবে রান্না করে, তো হিসাব করে রান্না করি যে আমার কালকে এত কাজ বেশি, আমি আজকে রান্না করি, ক্লাস আছে, প্র্যাকটিক্যাল করতে হবে, এক্সাম আছে, ওইভাবে রান্না করি আর কি, হিসাব আচ্ছা আচ্ছা। করে টাইমটা বের করি। আমি যখন না এখানে ছিলাম, আমি যখন এখানে, আমি যখন সিঙ্গেল ছিলাম, প্লাস ল্যাবের একটা চাপ ছিল, আমি একটা প্রসেসে রান্না করতাম। রান্নাটা আপনার বললে আপনি হয়তো কাজে লাগতে পারে। এটা হ্যাঁ, হচ্ছে কি, বলেন বলেন। সেটা হচ্ছে আপনার হয়তো, মানে আমি একটা সময় আসছে তখন আর খাওয়ার টেস্টের জিনিসটা বিবেচনা করতাম, যে খাওয়া পুষ্টি সমৃদ্ধ হইলেই হবে, টেস্ট হওয়ার দরকার নেই। যখন চাপে থাকি, এটা আমাকে আরেক ভাই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের এখানে আরেক ভাই এই টিপসটা দিছে, উনি এই সিস্টেমে রান্না করতো। চাইনিজরাও নাকি এই স্টাইলে রান্না করে। এটা হচ্ছে একটা বাটির মধ্যে আপনি যে পরিমাণ চাল খান, ধরেন হাফ হাফ পট, চালের পটের হাফ পট বা কোয়ার্টার পট নিয়ে এনাফ পানি দিবেন, তারপর পানি দিবেন, মানে ধুয়ে টুয়ে নিবেন আর কি, আগে পানি দিবেন, তারপরে ধরেন স্পিনাচ, তারপরে তেলাপিয়া ফিলেট, এটাকে ধুয়ে আপনি যদি এইটার সাথে হালকা কিছু মশলা দিয়ে একসাথে, ভাতটা সহ একসাথে আপনি ঢেকে আপনি মাইক্রোওয়েভে 15 মিনিট দেন, তাইলে কিন্তু তেলাপিয়া ফিশটা কিন্তু খুব ভালো কুক হয়, এবং রাইসটাও কিন্তু মানে ওই ভালো ভাত হয় কিন্তু। এটা হয়তো আপনার সবসময় খাইতে ভালো লাগবে না, কিন্তু 2-3 দিন পরে আপনি এটা ট্রাই করলে আপনি দেখবেন ভালো লাগবে। এটা একটা অবশ্যই চেষ্টা করবো, আপনি যেহেতু বলছেন। এখানে আসলে তো আমরা বাংলাদেশে তো ভাত প্রিয় অভ্যস্ত, তবে আমি এখানে আসার পর থেকে খুবই চেষ্টা করতেছি ভাতের যে ডিপেন্ডেন্সি আমাদের, সেটা কমানোর জন্য। আচ্ছা, এখানে আমি অলরেডি ড্রাই ফ্রুট খাওয়ার প্র্যাকটিস করতেছি, অলরেডি শুরু করছি আমি, বুঝেন না? সুযোগ করলেও ভাই এটা একটা সমস্যা, আমার খুব কষ্ট হয়। ভাত ছাড়া আসলে মনে হচ্ছে খাইনি, অনেক কিছু খেয়ে ফেলছি, পেট ভর্তি, তারপরে মনে হচ্ছে যে খাইনি। কিছু খাই নাই, ভাত খেতে হবে। হ্যাঁ, যখন ইউনিভার্সিটি থাকি তখন ইউনিভার্সিটি লাঞ্চটা তো ইউনিভার্সিটিতে করি, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, আসলে খুবই ভালো খাবার পাওয়া যায় ইউনিভার্সিটির যে ক্যান্টিন গুলো আছে। আচ্ছা, এই আপনারা বাজার করার জন্য কিভাবে যান এখানে? বাসে? আমি যে এরিয়া হচ্ছে, এখানে আমার পাশে 3টা সুপার শপ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পাশে 3টা সুপার শপ আছে, এবং 2 মিনিট ডিস্টেন্স আমার। 2 মিনিট না, আমার বাসার পিছনে একটা সুপার শপ আছে, যেটা এস মার্কেট বলি এখানে ফিনল্যান্ডের লোকাল কোম্পানি, এখানেই থেকে কোনো কিছু প্রয়োজন হলে আমি ওইখানেই থেকে নিয়ে আসি। আপনার সাথে বাংলাদেশি স্টুডেন্ট আছে কেমন আপনার ইউনিভার্সিটিতে এবং আপনার কমিউনিটিতে? বাংলাদেশি স্টুডেন্ট কেমন? হ্যাঁ, আছে, বাংলাদেশি স্টুডেন্ট আছে। কেমন সংখ্যা কেমন হবে? যে এরিয়াতে থাকি এই এরিয়াতে বাঙালি আছে। সংখ্যায় বলতে গেলে তেমন নাই, তবে এখন আমি যতটুকু জানি ফিনল্যান্ডে এখন বেশি স্টুডেন্ট ইন্টারেস্টেড আছে, এর আগে স্টুডেন্ট নাকি তেমন আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এক সময় শুনতাম এই ফিনল্যান্ড বা নরওয়ে, সুইডেন এইসব দেশে এডুকেশনটা ফ্রি ছিল একটা সময়, মনে হয়। হ্যাঁ, অবশ্যই এটা ফ্রি ছিল, এদের টিউশন ফি ছিল না বিফোর মানে 2016। 2016 এর আগে আপনার এই ফান্ডিং এর কোনো অপশন ছিল না, জাস্ট যারা আসবে তারাই ফান্ডিং দিত, আপনার টিউশন ফি কোনো অপশন ছিল না, আপনার টিউশন ফিটা ফ্রি ছিল। আচ্ছা আচ্ছা।
এটা কি এখন কি 2000 অভাবে পড়ে গেছে? না, অভাবে পড়ে না। আসলে আমি যতটুকু বুঝি যে ওই টিউশন ফি যেহেতু দিতে হতো না, যারা স্টুডেন্ট আসতো না, আমার ওপিনিয়ন আর কি, হ্যাঁ, হ্যাঁ। তারা ডিগ্রি কমপ্লিট করতো না, বিভিন্ন জবে ঢুকে যেত। তো এই ও, এই আই সি। করাতে আমার মনে হয় এটা এই টেকনিকটা করছে। এবং আরো একটা অপশন হচ্ছে, এখানে আপনাকে যদি ফিনল্যান্ডে থাকতে চান, ডিগ্রি কমপ্লিট করতেই হবে। আচ্ছা, উইদাউট আচ্ছা। ডিগ্রি কমপ্লিট আপনি এখানে থাকতে পারবেন না। মানে আপনাকে যদি যে কোনো এখানে ভাবে আপনাকে ডিগ্রি কমপ্লিট হুম, করতেই হবে যদি আপনি ফিনল্যান্ডে থাকতে চান, এবং এই ফান্ডিং নিয়ে হুম, আসতে, মানে এখন যে 80% ফান্ডিং নিয়ে আসছেন, তারপরেও আপনাকে করতেই, মানে করতেই হবে কমপ্লিট ডিগ্রি ডিগ্রি। কমপ্লিট করতে হবে, ডিগ্রি কমপ্লিট করতে হবে। আপনি ডিগ্রি কমপ্লিট ছাড়া এখানে কিছু করতে পারবেন না। মানে এইখানে আমেরিকাতে আমি যেটা, আমার কাছে মনে হয় যে এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে। আপনি না চাইলে আপনি কমপ্লিট করবেন না, কিন্তু এই ক্ষেত্রে এত বাধা ধরা কোনো আহ, ইয়ে নাই আর কি। কারণ অনেকেই দেখা হ্যাঁ, যাচ্ছে যে কুইট করে চলে যায়, বিশেষ করে আমেরিকানরা বেশি কুইট করে ডিগ্রি থেকে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি তো আট 80%-এ আপনি পাচ্ছেন এখন 620, নাকি 100%-এ 620? না, ওই 620 যেটা বললাম, এটা সবার জন্য। এটা যে 100% পায়, 80% পায়, ওই ফান্ডিংটা সবার জন্য আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, 80% তাইলে কি ওটা কি টিউশন ফির 80%? টিউশন ফি 80%। আচ্ছা, টিউশন ফির 80% আপনাকে পে করতে হয়? না, টিউশন ফি ওই 100% এর মাঝে 80% আমি পাইছি, 20% আমাকে পে করতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাইলে টোটাল টিউশন ফিটা কত, আর 20%-এ আপনি কত পে করতে হয়? 20% আমাকে এক বছরে পে করতে হবে আপনার 2400 ইউরো এক বছরে। যদি সেমিস্টার হিসাব করি তাহলে 1200 ইউরো। আচ্ছা, 2400 তাহলে ইউরো কত? 1 ইউরো কত টাকা? ইউরো তো আমি যখন দেশ থেকে পে করে আসছিলাম তখন 95-96 মতো ছিল, টাকা মতো ছিল বাংলাদেশি টাকায়। আচ্ছা, এখন ধরেন এখন 100। তো এখন তাহলে তো ইউরোর দাম 2 লাখ, কমে গেছে। 2 লক্ষ ইউরোর দাম টাকার মতো, মোটামুটি 2 লক্ষর কাছাকাছি বা কম বেশি টাকা আপনি অলরেডি পে করে দিছেন, মানে পে করেন আর কি পার ইয়ার। হুম, তাইলে তো হ্যাঁ, এটা অনেকের জন্য হয়তো সম্ভব নয়। তো হ্যাঁ, আপনি আপনি অনেকের কিভাবে জন্য এখন এটা। পে করেন? ফার্স্ট ইয়ারে তো আপনি দেশ থেকে পে করে আসছেন, তাইলে হ্যাঁ, এখন দেশ থেকে কিভাবে পে এটা করে আসছি। পে করে আসছেন? পে না করলে হয়, পে করলে সুবিধা কি নাই ভাই, এদের যে ভিসা প্রসেসিং, ভিসার যে ব্যাপারগুলো, এগুলা একটু এরা ক্লিয়ারলি দেখে আর কি, যে এই স্টুডেন্টটা যে সব টিউশন ফি দিছে, সব কাগজ ডকুমেন্টস ক্লিয়ার আছে, তাহলে এর ভিসা দিতে একটু একটা ঝামেলা করে। এরা চিন্তা করে যে প্রবলেমে পড়তে পারে। যে এখানে আসলে ফিনল্যান্ডে আমি আসার যে সবচেয়ে যে পেইনফুল ব্যাপারটা, সেটা হচ্ছে স্পন্সর। আচ্ছা, 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 আচ্ছা। এখানে আপনি আপনার এই একজন জিনিসটা বলেন নাই, স্পন্সর, স্পন্সরটা মনে হয় আগেই, এই স্পন্সরটা ওই যে অ্যাপ্লিকেশন যখন করেন তখন স্পন্সরও থাকতে হয়, তাই না? হ্যাঁ, যখন আপনি এমবেসি ফেস করবেন, এমবেসি ফেস করার আপনি আপনাকে কিছু ডকুমেন্টস রেডি করতে হবে। তো এই ডকুমেন্টস রেডি করতে গিয়ে আপনার যে টাকার সোর্স গুলা, জি। যে আপনি যে বিশেষ করে যাদের লিভিং কস্ট থাকে না, তাদেরকে এই জিনিসটা নিয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়। কারণ এখানে আপনার যদি লিভিং কস্ট যেটা না দেয়, বা ইউনিভার্সিটি যেটা গ্রান্ট বা ফান্ডিং না করে, তখন আপনাকে বছরে প্রায় 7,000 ইউরো দেখাতে হবে। হ্যাঁ। বছরে 7,000 ইউরো লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার যে আপনি যাকে স্পন্সর করবেন, তার যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলা খুবই ক্লিয়ার থাকতে হবে। তার ওটা সাথে বাংলাদেশ থেকে রিলেশনশিপের যে স্পন্সর করবে নাকি এইখানের কেউ হইতে হবে? বাংলাদেশ থেকে করা যায়, দেশের বাইরে থেকে করা যায়, তবে বাংলাদেশ থেকে করলে ভালো হয়। দেশের জাস্ট। বাইরে থেকে করা যায়, করে আসছে এরকম আমি দেখছি। তবে রিলেশনের শিপটা খুবই ইম্পর্টেন্ট। নিয়ার রিলেটিভস হলে ভালো হয়, বাবা বাবা, মা ভাই বোন হইলে ভালো হয়। হ্যাঁ, মামা, এরকম হলে ভালো হয়। আচ্ছা, আচ্ছা। তবে এখানে ডকুমেন্টস গুলা যে ক্লিয়ার, যদি বিজনেসম্যান হয় তার যে ডকুমেন্টস, তার বিজনেস সোর্সের যে মানিগুলা, এগুলা ক্লিয়ারেন্স থাকতে হবে। হ্যাঁ, তার ট্যাক্স সার্টিফিকেট ক্লিয়ার থাকতে হবে। এগুলা খুব খুঁটিনাটি ইনস এন্ড আউট দেখবে এই ডকুমেন্টস গুলা তারা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি তাইলে বললেন যে যারা ওই 20% দেয় না তারাও কোনো সমস্যা নাই, তাদেরও কোনো সমস্যা নাই। তো আসলে কি ধরনের, মানে তারা যদি নাই দিল তো ডিগ্রি কমপ্লিট করতে পারবে তারা? বুঝি নাই, আমি আপনার কোয়েশ্চেনটা মানে বুঝি মানে নাই। বললেন যে যে 20% টিউশন ফি যারা দিতে পারে না তাদেরও কোনো সমস্যা নাই, তবে ভিসার ক্ষেত্রে একটু প্রবলেম করে।
ইউনিভার্সিটি কি তাদেরকে এই 20% পে না করলে ডিগ্রি দিবে? অবশ্যই আপনাকে টিউশন ফি দিতে হবে, টিউশন ফি ছাড়া অবশ্যই দিতে সম্ভব হবে। না। আচ্ছা, যারা আপনি ধরেন সেটা দেশে না দেন, আমি আপনাকে বলি, আপনি দেশ থেকে পে করেন না, আপনাকে এখানে এসে পে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই 20% এখানে কি অনেকে কি কাজ করে? এখানে আমি যে সিটিতে থাকি, এই সিটিতে তেমন একটা বড় না, এই সিটিটা এখানে কাজও তেমন নাই। এখানে সেই জন্য আমি বলি, আমার সাথে পার্সোনালি বেশ কয়েকজন যোগাযোগ করছে যে এখানে এসে দিতে পারো। আসলে এখানে এসে দেওয়াটা খুবই টাফ, এখানে কাজ তেমন নাই। সেই জন্য আমি বলবো যদি ফুল ফান্ডেড পাই তাহলে আসো। তবে এখন তো আর ফুল ফান্ডেড পাওয়ার কোনো সুযোগই নাই, যেহেতু এটা 80% করে দিচ্ছে, আর আচ্ছা কোনো সুযোগ নাই 100% পাওয়ার। আচ্ছা, এমনিতে এখন বাইরে যারা কাজ করার স্টুডেন্ট এমনিতে বাইরে কাজ করার পারমিট আছে, তাই না? নাই, পারমিট নাই, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পারমিট নাই, অন্যান্য ডিপার্টমেন্টে পারমিট আছে। এইটা ডিপার্টমেন্টে পারমিট দেয়, অন্য মানে গভর্নমেন্টে পারমিট। ধরেন ইউএসএ তে সরকারি ভাবে ওদের রুলসেই নাই স্টুডেন্টের বাইরে কাজ করতে পারবে। ধরেন অস্ট্রেলিয়াতে আবার নিয়ম আছে, ওরা বাইরে কাজ করে পড়ে অস্ট্রেলিয়াতে। তাইলে আপনাদের এখানে ডিপার্টমেন্টে পারমিশন দিবে যে সে কাজ করতে পারবে কি পারবে না? হ্যাঁ, এবং সে যে পারবে না, সেটা আপনার যে স্কলারশিপের যে একটা এগ্রিমেন্ট, জি জি। আপনাকে ডকুমেন্টস পাঠাবে, আপনার এখানে সাইন থাকবে যে আমি কাজ করব না, উইদিন 2 ইয়ার্স এর মধ্যে আমি কোনো কাজে ইনভলভ হব না। যদি কাজে ইনভলভ হয় সেটা ডিপার্টমেন্ট জানতে পারে, আপনার ফান্ডিং ক্যান্সেল হবে। এটা সরাসরি মেনশন করা আছে আপনার এগ্রিমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, আপনাদের এখানে ধরেন আপনার সাথে মাস্টার্স করতেছে, প্রত্যেক ইয়ারই তো একটা ব্যাচ শুরু করে মাস্টার্স, তাই না? তো কেমন স্টুডেন্ট কেমন, এবং ওই দেশের স্টুডেন্ট কেমন আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেমন? আমি এই ইয়ারে আমি যে ইয়ারে আসছি 19 যে সেপ্টেম্বর সেমিস্টারটা শুরু হয়েছে, এখানে 17 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, কোন দেশি ইন্টারন্যাশনালটা? কোন কোন দেশি আছে? যদি এশিয়ান জোন থেকে বললে আমি ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না? চায়না, মিশর, নাইজেরিয়া, গানা, এই দেশের স্টুডেন্ট গুলো, তারপর লাটভিয়া, এখানকার স্টুডেন্ট গুলো আছে। আর আর ওদের ফিনল্যান্ডের স্টুডেন্ট কতজন? ফিনল্যান্ডের স্টুডেন্ট আসলে এটা আমরা কাউন্ট করি নাই, আছে এদের স্টুডেন্টও আছে। মানে এটা কি বেশি নাকি ইন্টারন্যাশনাল চেয়ে কম? আসলে এদের এই ব্যাপার গুলা ক্লিয়ার না কেন জানি, আমি আপনাকে বলি। মনে করেন আমি আমার মাস্টার্স প্রোগ্রামে কিছু কোর্স এখানকার স্টুডেন্টরা এরা রেজিস্ট্রেশন করে এবং আমাদের সাথে ক্লাস করে, সেই হিসাবে আমরা এটা ক্লিয়ারলি কাউন্ট করতে পারি না। হ্যাঁ আছে, তবে এদের স্টুডেন্টও আছে এই কোর্সগুলো কমপ্লিট করে। আচ্ছা 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 আচ্ছা, আপনি এবার একটু বলেন আপনি যে এখানে আছেন, তো আপনার তো ঈদ আসতেছে, আপনি তো দেশের বাইরে কততম ঈদ এটা? আমার সেকেন্ড হবে। আমি ফার্স্ট ঈদ করছিলাম ইন্ডিয়াতে, যখন আমি এমবিসি ফেস করতে যাই। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস, এটা মিস করছি তাইলে। তো এমবাসিটা বাংলাদেশে নাই? ফিনল্যান্ডের এমবিসি বাংলাদেশে। তো আপনাকে এটা অনলাইনের মাধ্যমে ইন্ডিয়ান এমবাসি থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ায় Embassy- ফিনল্যান্ড এমবাসি থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে? অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, তারপর আচ্ছা আচ্ছা, আগে তাহলে তো আপনার ডকুমেন্টস গুলো আপলোড করে দিতে হবে। এটা কোথায় আপলোড করবে? ইউনিভার্সিটির পোর্টালে এখানে নাকি এমবাসির পোর্টালে? না, এমবিসির একটা এন্টার ফিনল্যান্ড নামে একটা অপশন আছে এখানে এমবিসিতে, ওইখানে যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, আপনার সার্টিফিকেট, আপনার যে স্কলারশিপের ডকুমেন্টস, আপনার স্পন্সরের ডকুমেন্টস, সবগুলা ওইখানে গিয়ে আপলোড করতে। তো আপনি সরাসরি কিন্তু এমবিসিতে যেতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে, এমবিসি ফেস করার আগে বিএফএস নামে একটা জিনিসটা আছে, বিএফএস এই ডকুমেন্টস জমা দিতে হবে এবং এখানে কিছু ফি দিতে হবে। ওই ফি, তারপর ওরা আপনাকে বিএফএসটা কোথায়? বিএফএসটা হচ্ছে ইন্ডিয়া আপনার ইয়েতে, মানে দিল্লিতে। এক ধরনের এজেন্ট বলতে পারেন, এজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা শুধু গত বছর থেকে এরা গিয়ে করছে, কন্টিনিউ করছে। এর আগে সরাসরি এমবিসি ফেস করা যেত, সরাসরি এমবিসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত। আগে ওই এজেন্টের মাধ্যমে জিনিসপত্র দিলে ওরা চেক টেক করে তারপরে আপনার কনফার্ম করবে ওদের ইন্টারভিউ ডেট। তাহলে তো আবার রিনিউ করতে আপনাকে আবার ইন্ডিয়া যাইতে হবে? না, এইখান থেকেই করতে পারবেন? আপনি রিনিউ বলতে কোনটা বলতেছেন? মানে ভিসা ধরেন 2 ইয়ার্স এর জন্য দিল, তো আবার এক্সটেন্ড করতে হইলে তখন
হ্যাঁ হ্যাঁ, এগুলো এখান থেকে, এখানে ফিনল্যান্ড থেকে, আচ্ছা ফিনল্যান্ড আচ্ছা থেকে। আচ্ছা, তো ঈদ তো প্রথম ঈদ করলেন দেশের বাইরে হচ্ছে ইন্ডিয়াতে, তারপরে এবার হচ্ছে প্রথম দ্বিতীয় ঈদ দেশের বাইরে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়। তো হ্যাঁ দেশের কেমন লাগছে ঈদে? ঈদ তো 2 দিনের মধ্যেই মনে হয়, 2-1 দিনের মধ্যেই অন্য ঈদ হবে দুই আপনাদের। একদিন। হ্যাঁ হ্যাঁ, দেশের আসলে সবার সাথে খুব কথা মিস করে। বলতেছেন? হ্যাঁ, কথা বলতেছি ঈদের দিতে, দেশের বাইরে ঈদ মানে তো আসলে ঈদ না, আসলে এটা আর বেদনা, বুঝলেন, এটা কষ্টের, আর এগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে আসলে, বুঝলেন। হ্যাঁ, যে এটা ঠিক। তারপরেও এখানে থাকতে হবে, আসছি পড়াশোনার জন্য, আসছি থাকতে হবে, সেই হিসাবে আসলে এগুলো মেনে নেওয়া, আপন ছাড়া তো আসলে ঈদ করা ঠিক কথা। তবে মানুষ তো আমাদের অ্যাডাপ্টিবিলিটি তো বেশি, তো এই যে আসলে আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা অভ্যস্ত অভ্যস্ত হয়ে গেছি অলরেডি। হ্যাঁ। তো আপনি তো অনেকদিন ধরে দেশের বাইরে, আপনি তো হ্যাঁ হ্যাঁ, বুঝবেন। হুম। আচ্ছা। প্রথম আপনার দিকে আমাদের কষ্ট হয়, এখানে অ্যাডাপ্ট করতে কষ্ট হয়, প্রথম দিকেই কষ্ট ঠিক হয়, আছে, হ্যাঁ, কারণ কষ্ট তাছাড়া হয়। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের, একটা বড় জিনিস হচ্ছে আপনাদের উইন্টারে ঠান্ডা একটু অতিরিক্ত ঠান্ডা। হুম, আচ্ছা, এবার বলেন আপনি কি আসলে মানে অনেকে দেখা যাচ্ছে না, হ্যাপিনেস একটা ব্যাপার আছে, স্যাটিসফ্যাকশন এবং হ্যাপিনেস অনেকটা হুম, রিলেটেড, তাই না? অনেক সময় হ্যাঁ অনেকে হ্যাঁ, আহ, মানে অনেকে হ্যাপি থেকে, মানে যেখানে আছে হ্যাপি আছে, এটাই তার হুম, এইটাই তার কাছে হয়তো সফলতা, যে হুম, সে হ্যাপি আছে, যেখানে আছে সে হ্যাপি আছে, হয়তো খুব ভালো অবস্থা নেই কিন্তু যেখানে আছে হ্যাপি আছে। তো আপনার কাছে কি মনে হয়, আপনি কি আমি জানি এখনো ক্যারিয়ার তো এমন না যে আপনি একবারই ফাইনাল একটা পজিশনে আসছেন, এটা না এমন তো না, না, এখন ইটস তো ইটস বলতে স্টিল গেলে গ্রোয়িং শুরু। না, এখনো হ্যাঁ আপনি হ্যাঁ হচ্ছে দালানটা তৈরি করতেছেন। তো এমন অবস্থা হ্যাঁ আপনার হ্যাঁ, কি মনে হচ্ছে যে আপনি সব দিক মিলে আপনি একটা রাইট ট্র্যাকে আছেন এবং আপনি হ্যাপি আছেন এরকম? যদি আমি বলি আপনি হ্যাপি কিনা এবং আপনার রাইট ট্র্যাকে আপনি আছেন আপনার মনে হয়, তাহলে আপনি কি বলবেন? যদি বলেন আসলে তো ফিউচারটা খুবই আনসার্টেন, ফিউচার ইজ ভেরি আনসার্টেন, আপনি জানেন ফিউচারটা তো বলা যায় না। তবে আমি চেষ্টা করতেছি আল্লাহর রহমতে, আমি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি যে আমি ভালো ট্রেকে আছি এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কারণ যাক, এখানে যে পড়াশোনার আলহামদুলিল্লাহ। সিস্টেম, আমি আসলে পড়াশোনার সিস্টেমের সাথে কিন্তু বলতে গেলে খুবই হেভি এখানকার সিস্টেমের সাথে, আচ্ছা আচ্ছা বাংলাদেশের সিস্টেম আছে, এখানের সিস্টেমের সাথে আমি এখন বলে গেলে আমি অ্যাডাপ্টেড, ইউজ টু এই সিস্টেমের সাথে। এখন আচ্ছা, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। দোয়া করবেন, এই করোনা সিচুয়েশনের মধ্যে আমি খুবই ভালো আছি আল্লাহর রহমতে, এবং পড়াশোনা আলহামদুলিল্লাহ, কন্টিনিউ হচ্ছে, গুড, হ্যাঁ, আমার কোর্স কমপ্লিট হচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা। এখন যদি ধরেন একজন একজন আপনার একজন ছোট ভাই বা আপনার একজন ফ্রেন্ড আপনাকে বলে যে আহ, সে যার তার কাছে অপশন আছে মাস্টার্স করার জন্য আহ, হুম, জার্মানি, তার কাছে অপশন আছে জাপান, তার কাছে অপশন আছে চায়না, তার কাছে অপশন আছে ফিনল্যান্ড এবং ইউএসএ তে, সুইডেন, সুইডেন, হ্যাঁ, আপনি তারে কোন জিনিসটা বলবেন যে সে কোন দেশে আসলে আপনার কাছে মনে হয় যে আপনার কাছে পরামর্শ চাইলে আপনি কি বলবেন, কোন দেশে যাইতে বলবেন? আমি যদি বলি, এখানে তো আপনাকে আসলে বিদেশের আসার আগে আপনাকে দেশে কিছু পড়াশোনা করতে হবে, যদি আমেরিকা যেতে চায় তাকে জিআরই করতে হবে, হ্যাঁ, যদি আমেরিকার বাইরে কোনো দেশে যে আসতে চায় তাহলে তাকে আইএলটিএস করতে হবে। তো আমি বলি কি, যদি একটু পড়াশোনা করে জিআরইটা করে আমেরিকাতে যায়। আচ্ছা, জিআরই তো একটা চ্যালেঞ্জের ব্যাপার, অনেকে জিআরই দিতে চায় না, হুম, অনেকে হুম, দিতে হুম, চায় না, অনেকে দিয়েও হয়তো নাম্বার উঠে না, ধরেন আমেরিকা বাদ, এই হ্যাঁ, হ্যাঁ, হিসাবে আচ্ছা, আমেরিকা ক্রস, জিআরই নাই এই হ্যাঁ, জন্য হ্যাঁ, আমেরিকা ক্রস, তখন আপনি ইউরোপের কোন দেশ বলবেন, ফিনল্যান্ড সহ আপনি তখন তাকে কি বলবেন? ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে আছে, জার্মানি, এগুলা তো বলতে গেলে সেম কান্ট্রি। তবে যদি কেমিস্ট্রি পড়তে চায়, আমার ফ্রেন্ডের আছে, যদি কেমিস্ট্রি পড়তে চায় তাহলে জার্মানি তো কেমিস্ট্রির জন্য আচ্ছা বেস্ট আচ্ছা বলা যায়, বেস্ট আচ্ছা, কান্ট্রি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এগুলা যদিও বা সেম কান্ট্রি, তবে যাওয়া যায়। কেমিস্ট্রি পড়ার জন্য আমার ফ্রেন্ডরা আমাকে বলছিল যে কেমিস্ট্রি যদি পড়তে চাও তাহলে জার্মান যাও। আচ্ছা আচ্ছা, তো এই, উম, হ্যাঁ, তবে এটা জার্মানির সত্য, এক, এটা অনেক হ্যাঁ, কেমিস্ট্রির সব প্রাচীন সব আবিষ্কার গুলা সব ম্যাক্সিমাম জার্মান, জার্মান, হ্যাঁ, জার্মানি তো সায়েন্টিস্ট, উম, হ্যাঁ। আমার অ্যাপ্লিকেশন এডমিশন কিন্তু সুইডেনে হয়েছিল, উপসালা ইউনিভার্সিটিতে, কিন্তু আমার যে গিয়েটা হয় নাই, ফান্ডিংটা হয় নাই উপসালা ইউনিভার্সিটিতে, স্টকহোমে হয়েছিল, কিন্তু আমার ওই গ্রান্টের যে ব্যাপারটা, লিভিং কস্টের ব্যাপারটা সেটা হয় না।
সেহেতু আমি ওই অপশনগুলো বাদ দিয়ে ফিনল্যান্ডকে চুজ করছি, যেহেতু আমার গ্রান্টটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলেন আপনার আসলে ফাইনাল গোলটা কি? আপনি কি এরপরে আপনি, যদিও এখন আসলে ফিউচার ফিক্স করা টাফ, কখন যে কি খুবই হয়, এক টাফ। মাসের মধ্যে 15 দিনের মধ্যে পৃথিবী মানে কত যে চেঞ্জ হয়ে যায় এটা বলা মুশকিল। বাট তারপরেও মানুষের তো একটা গোল থাকে যে আমি আসলে নিজেকে এই জায়গায় দেখতে চাই। তা আপনি তো মাস্টার্সটা শেষ করবেন, এখন তো আপনার সেকেন্ড ইয়ার চলতেছে না? সেকেন্ড ইয়ার নয়, মানে অলমোস্ট শেষের দিকে। অলমোস্ট শেষের দিকে, আচ্ছা। হ্যাঁ, তো এইটা শেষ লাস্টের করে, শেষের দিকে। এটা শেষ করে আপনার পরিকল্পনা কি? তারপরে আপনি কোথায় কি করতে চান? আমি আসলে এই পড়াশোনার সাথে থাকতে চাই। আমার এই পর্যন্ত আমার যে গিয়া আমার যে ইন্টেনশন, এই ইন্টেনশন হচ্ছে আমি পড়াশোনার সাথে থাকতে চাই, বাকিটা আল্লাহ জানে। মানে আমি তবে আমার যে আরেকটু গ্রুপ, স্পেসিফিকলি বলা, মানে আপনি কি মাস্টার্স করেই কোনো টিচিং প্রফেশনে যাবেন, নাকি পিএইচডিও করতে চান, বা নাকি মানে আরেকটু সুনির্দিষ্ট করে বলেন। বলতে গেলে এখানে আমি পিএইচডিটাই গিয়ে করতে চাই, বুঝেন না? পিএইচডিটাই আমার করতে চান, আচ্ছা। এখন এটা কি পিএইচডির জন্য ওইখানেই করতে চান, নাকি অন্য কোথাও মুভ করতে চান? আসলে এটা তো বলা খুবই টাফ, কোথায় হয় যদি হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রহমতে আমার যেদিকে হয় আমার সেদিকে মুভ করার একটা ইচ্ছা আছে, তবে সেটা ফিনল্যান্ডে হলে সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা, যেহেতু, আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি আপনাকে বলতে ভুলে গেছি। মানে ফিনল্যান্ডে সেটেল হওয়ার কোনো সুযোগ আছে আপনার ওইখানে? সেটেলমেন্ট বলতে কোন ধরনের কথা বলতেছেন আপনি? মানে আপনি ওইখানে আপনার ভবিষ্যৎ গড়ার চিন্তা করেন, যে আপনি এখানের ডেনমার্ক বা বিভিন্ন দেশে যেরকম ইমিগ্রেন্ট হয়ে এসে পরবর্তীতে কাগজপত্র করে নাগরিক হয়ে আসে, তো আপনার এখানে হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা করে এখানে কাগজপত্র করার সুযোগ হ্যাঁ, কেমন অবশ্যই 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 এই সুযোগটা আছে, অবশ্যই। আছে? এই সুযোগটা কম্পারেটিভলি ইজি আমি যতটুকু জানি অন্যান্য দেশের তুলনায়। মানে আপনি এখনো এটা নিয়ে ভাবেন নাই আর কি? পরবর্তীতে এটা নিয়ে ভাবতেই হবে। অবশ্যই ভাবতে হবে, কারণ আপনার ডিগ্রি শেষ হলে আপনাকে তো ঈদের জব পাইতে হবে, খাইতে হবে না, হ্যাঁ, এগুলা তো ভাবতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আচ্ছা ওই সুযোগটা অবশ্যই আছে, ওই সুযোগটা অবশ্যই আছে। আচ্ছা, এবার বলেন, আপনি তো চিটাং ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, তো আপনার হুম, চিটাং এর যারা চিটাগাং এর যারা ভাই বোন, ছোট ভাই বোন যারা বাইরে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আপনার আপনার পরামর্শ কি? আসলে যেটা রিয়েলি একদম সত্য কথা, চিটাগংয়ের স্টুডেন্টরা যারা চিটাগং ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা তো বাইরে তেমন ইন্টারেস্টেড না। উম, বিশেষ করে সিটি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খুবই কম ইন্টারেস্টেড বাইরের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, আমি আমাদের সাথে আমাদের অনেক বড় ভাই বা বন্ধু দেখছি আমরা তেমন একটা ইন্টারেস্টেড তাহলে তারা কি মোটামুটি তারা দেশেই মোটামুটি ভালো জব পাচ্ছে না? চিটাগাং থেকে হ্যাঁ পাশ করে তারা দেশেই মোটামুটি খুবই হ্যাপি, দেশের চাকরি বাকরি, এটা খুব ভালো তাইলে। দেশের জন্য ভালো, দেশকে সার্ভিস দিতে পারতেছে তারা। ভালো চাকরি বাকরি করে। তো আমি তো কক্সবাজারের চিটাগংয়ের, আমি কক্সবাজারের এই পর্যন্ত কাউকে দেখি নাই, আচ্ছা আচ্ছা, কারো নাম শুনি নাই। আপনি কক্সবাজার বললেন, আমার একটা জিনিস আমার একটু ঈর্ষা হয় যখন মানুষ বলে তাদের বাড়ি কক্সবাজার। মানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা বাংলাদেশের না, পৃথিবীর সবচেয়ে কি বলে লংগেস্ট, বিখ্যাত একটা জায়গা। হ্যাঁ পৃথিবী বিখ্যাত একটা জায়গা, লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম একটা সি বিচের পাশে আপনারা আসলে কিভাবে থাকতেন? মানে আপনাদের কাছে কি মনে হইতো না যে আপনারা মানে স্বর্গের মতো একটা জায়গায় আছেন? এরকম কখনো ফিল করছেন নাকি আপনারা অ্যাজ ইউজুয়াল ওকে কক্সবাজার আছি আর কি, কোনো সমস্যা নাই, আমাদের এটা নিজেদের জিনিস, মানে মানে আপনাদের ফিলিংটা কেমন এরকম একটা জেলাতে থেকে? আপনাদের কি মনে হয়েছে যে আপনাদের এই শহরটার মতো সুন্দর শহর বা সুন্দর জেলা পৃথিবীতে আর নাই? কক্সবাজার হচ্ছে আপনার থাকার জন্য একটা সুইটেবল প্লেস, আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা জেলা, খুবই ভালো। তবে ওই আমাদের আছে তো, সেজন্য আমরা এটা নিয়ে ফিল করি না, বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, কারণ আমরা তো এটা সবসময় এখানে আছি, সবসময় এখানে যাচ্ছি, সেজন্য আমাদের এটা নিয়ে আর তেমন একটা ফিলিংস নেই, আলাদা একটা ফিলিংস। আপনারা কি ধরেন না এই সকালে বিকালে বা বন্ধে ঘুরতে চলে যেতেন সি বিচে? না না, আমার বাড়ি থেকে একটু দূরে আছে, আপনি যেভাবে চিন্তা করতেছেন আসলে সেভাবে না। তবে আমরা প্রতি ঈদে
হ্যাঁ হ্যাঁ প্রতি ঈদে আমরা ফ্রেন্ডরা যেতাম, বা আমাদের ফ্রেন্ডরা যারা ঢাকায় আছে বা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়তো, ঢাকা ইউনিভার্সিটি পড়তো, বা আমরা সিলেট ইউনিভার্সিটি যারা পড়তাম, তারা সবাই মিলে, বা গ্রামে যারা ফ্রেন্ড ছিল তারা মিলে, সবাই মিলে 15-20 জন মিলে আমরা প্রতি বছর 2বারই যেতাম, কুরবানের ঈদ আর ঈদের ঈদ। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি সহ। ফ্যামিলি বলতে আমরা ফ্রেন্ডরা, ফ্যামিলি না, আচ্ছা 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 আমরা ফ্রেন্ডরা যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো আপনাদের তো ড্রাই ফিশ শুটকি একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি আপনাদের, তাই না? কক্সবাজার হ্যাঁ এলাকায় হ্যাঁ মোটামুটি শুটকি হ্যাঁ সবাই গ্রো হ্যাঁ। করে। আপনাদের আপনাদের কি কোনো শুটকি মানে আপনারা সবাই কি নিজেরা কম বেশি বানায় নাকি নিজেদের প্রয়োজনে শুটকি? আসলে শুটকিটা তো একটা কমার্শিয়াল, অনেকে কক্সবাজারের একটা এলাকা আছে যেটা জেলেভরা নামে পরিচিত, এরা হ্যাঁ তো হ্যাঁ, এরা কমার্শিয়ালি এটা প্রডিউস করে। আচ্ছা তবে আচ্ছা আমি যে এরিয়া থাকি ওই এরিয়াতে ওইভাবে কমার্শিয়ালি প্রডিউস করে না, আমরা নিজেরাই কিনে খাই শুটকি। আচ্ছা আচ্ছা। এমনিতে কি সাধারণ মানুষ যারা, তারা কি কম বেশি নিজেরা নিজেদের মতো করে নিজেদের খাওয়ার জন্য তারা কি বানায়, নাকি কমার্শিয়াল যারা ওদের থেকেই ওরা কালেক্ট করে? ওরাই বাজার থেকে কিনে, আচ্ছা সাধারণ যারা মানুষ আছে এরা বাজার থেকে কিনে নেয়। তবে কক্সবাজারে যে শুটকি, সেই শুটকি তো এদিকে চলে আসে, আপনার বাইরের দিকে চলে আসে, দেশের বাইরে বা হ্যাঁ হ্যাঁ। টাউনের দিকে চলে আসে। আপনাদের কি শুটকি খুব খাওয়া হয় প্রত্যেক, সবসময় হ্যাঁ, একটা আমাদের আইটেম? শুটকি খাওয়ায় রিয়েলি, এখন যেটার কথা আমাদের, আমার পারিবারিক ভাবে আমরা শুটকি খাই। মানে অল টাইম এটা মানে একটা রেগুলার একটা অল আইটেমের মধ্যে থাকে এটা? রেগুলার বলা যাবে না, মানে থাকে এটা। এটা তো একটা ভালো প্রোটিন সোর্স, তাই না? মাংস তো হুম, আমাদের দেশে তো এমনিতেই মাংস হুম, সব সময় আমরা খাই না। মানে ইউএসএ তে বা বিদেশে আসলে যেরকম মাংসটাই সবচেয়ে বেশি খাওয়া হয়, কিন্তু দেশে কিন্তু আমাদের প্রোটিন সোর্সটা তো আমরা ফিশ থেকেই নেই, তাই না? মাছ আমাদের প্রত্যেক বেলায় থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ। আহ, তবে আমাদের এখানে মাছটা বেশি পাওয়া যায়, এভেলেবল। আমাদের যে উপজেলা, চকরিয়া উপজেলা, সেখানে আপনি মাছটা বেশি করে। চকরিয়া উপজেলাতে আছেন, আপনাদের হ্যাঁ বাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস একটু বলেন, এটা হচ্ছে উম, আহ, আহ, আমরা যখন দেশে যাব, আপনি যখন দেশে যাবেন, আমি যদি দেশে হ্যাঁ যাই, আপনি, হ্যাঁ হ্যাঁ। আমি যে কক্সবাজার গেলে আপনাকে আমাকে একটু সময় দিতে হবে। অবশ্যই অবশ্যই, এটা কি বলেন, যদি আমাদের টাইমটা মিলে আর কি। আচ্ছা আপনিও আচ্ছা, দেশে গেলেন ইউএসএ থেকে, আমি ফিনল্যান্ড থেকে গেলাম, যদি একই সাথে একই জোনে থাকি, একই সময় ইনশাল্লাহ থাকি, ইনশাল্লাহ, অবশ্যই। আমি আগে আপনার অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখলাম। অবশ্যই এটাকে তো আপনি কোনো হেজিটেশন করবেন না, যে থাকলে অবশ্যই আমি আপনাকে টাইম দেব, এটা আমরা, আপনি 100% হ্যাঁ, শিওর থাকতে থ্যাংক পারেন। ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি ইউএসএ আসলে আমার জানাই, আপনার সাথে আহ, আমরা এখানে দেখা করবো ইনশাল্লাহ। আরেকটা হইলো, আমরা আমরা আমাদের এখানে শিকাগো থেকে হুম শুটকি কিনি, লইট্টা শুটকি। হুম। আচ্ছা কক্সবাজার থেকে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কেমন, কেমন লাগে আপনার আমাদের এই তো শুটকি? খুবই ফেভারিট, আমরা তো সব সময় এটা অর্ডার দিই প্রত্যেক যতবারই বাজার করতে যাই শিকাগোতে, বাজার প্রত্যেকবারই আমরা আপনাদের এখানে আছে বাংলাদেশি খাবার? বাংলাদেশে, হ্যাঁ অবশ্যই বাংলাদেশি খাবার, ওই যে দেশি বাজার যেটা বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমাদের এখানে আহ, বাজার বলতে বাংলাদেশি খাবার দাবার আসলে আশেপাশে নাই, আমাদের এই হুম সিটিতে নাই। শিকাগো হচ্ছে হুম আমাদের এখান থেকে 4 ঘন্টা, হুম হুম। আচ্ছা 4 ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্স। তো ড্রাইভ করে ওইখান থেকে কেউ যদি যায়, তখন আমরা বাংলাদেশি জিনিস কিনি, বাংলাদেশি হুম খাবার দাবার কিনি। বিশেষ করে প্রচুর ফিশ আসে বাংলাদেশ থেকে, হুম শুটকি আসে। তো ও, আপনার আর হালাল মিটও নাই আসলে। আমরা ওই সবাই মিলে 100 প্রায় 80-90 ফ্যামিলি আছে বাংলাদেশি স্টুডেন্ট, তারা মিলে সবাই অনলাইনে অর্ডার করলে তারা এসে দিয়ে যায় আমাদেরকে আর কি। হ্যাঁ, এখানে ফিনল্যান্ডে সেই সুবিধা আছে, আমি যে সিটিতে থাকি এখানে একটা হালাল শপ আছে, টার্কিশ। এখানে এরা হালাল মুরগি, হালাল বিফ এগুলা বিক্রি করে, মানে ওইখানকার সবকিছু হালাল। তো ওই অপশন ছাড়াও এখানে যে দেশি বাজার বললাম, এটা হেলসিঙ্কি থেকে এখানে আসে, এদের এখানে সবকিছু পাওয়া। হেলসিঙ্কি আপনাদের আরেকটা শহর না? হ্যাঁ, হেলসিঙ্কি এখানে ক্যাপিটাল সিটি, ফিনল্যান্ডের ক্যাপিটাল সিটি। আচ্ছা 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 আচ্ছা। তো এখান থেকে ভাইয়া, দিয়ে অনেক, যায় এরা। সাইফুল ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে এই সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আশা হুম করতেছি হুম ইনশাল্লাহ আবার ভবিষ্যতে আমরা কথা বলবো। ঠিক আছে? হুম হুম।
অবশ্যই। তো আমারও ভালো লাগতেছে নাহিম ভাইয়ের সাথে সবসময় ফেসবুকে দেখলাম, আজকে আমরা লাইভে কথা বললাম, খুবই ভালো লাগে। হুম। থ্যাংক ইউ ভাই, আমার আমি তো জন্য। আপনাকে অনেক অনেক আগে থেকে চিনি, ফেসবুকে চিনি, আপনার সুনাম শুনছি, আসলে বুঝেন নাই যে থ্যাংক ইউ, আজকে থ্যাংক ইউ। আপনার সাথে কথা বললাম। এখন এই দেখেন, এই মহামারীর কারণে আজকে আমরা অপরিচিত দুইজন মানুষ কত কত লম্বা সময় একসাথে আড্ডা দিলাম। মহামারীর এটা একটা ভালো দিক। আমরা কথা হ্যাঁ, বলতে পারতেছি মহামারীর কারণে। হ্যাঁ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, সফলভাবে আপনার হুম, আপনার ডিগ্রিটা সম্পন্ন করেন। ইনশাআল্লাহ। আর আপনার জন্য ঈদ দোয়া মোবারক। রইল। হুম, থ্যাংক ইউ। আপনাকে আচ্ছা, ঈদ মুবারক। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।